আমার যে উপলব্ধি, আমি যেটা মনে করি এবং আমার দলেরও যে অবস্থান, সেখান থেকে আমি মনে করি যে বর্তমানে যে পদ্ধতিটা আমরা চালিয়ে এসেছি বা চলে এসেছে, হঠাৎ করে এর যদি কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যতিক্রম হয়, তাহলে একটা তালগোল পাকবার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এই ক্ষেত্রে আমার যেটা বিশ্বাস, সেটা হলো যে মানুষের চেতনার পরিবর্তন না হলে, মানুষ তার ভাবনা এবং সবকিছুর একটা পরিবর্তনের মধ্যে একটা সাইকোলজিক্যাল পরিবর্তন যদি না হয়, আপনি যে কাজই করুন না কেন, যে প্রতিষ্ঠানই করুন না কেন, যে পদ্ধতি অবলম্বন করুন না কেন, সেটা টিকবে না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য কি সংগ্রাম আমরা দেখেছি, বিধ্বংসী সংগ্রাম, এবং যারা করলেন তারাই সেটা ভেঙে দিলেন। এটাই তো দৃষ্টান্ত এই দেশে। যারা সেই আন্দোলন করেছেন তুমুল বেগে, তারাই আবার এটা পরবর্তী পর্যায়ে ভেঙে দিয়েছেন। শুধু হাসিনা নয়, রাশেদ খান মেননরা এই আন্দোলন করেছেন না, হাসানুল হক ইনুরা এই আন্দোলন করেছেন না, তারা সবাই মিলে আপনার এই বিষয়টা ভেঙে দিলেন। যেখানে বারবার প্রতিষ্ঠান ভেঙে যায়, সেখানে আপনি একটা হঠাৎ করে একটা জিনিস যদি ইন্ট্রোডিউস করতে চান, একটা পদ্ধতি যদি ইন্ট্রোডিউস করতে চান, সেটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হবে বলে এটা আমার বিশ্বাস। আমরা যে জিনিসটা প্রতিষ্ঠা করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছি, সেই ধারাবাহিকতাই তো আমরা যেতে পারিনি। আমাদের পাশের দেশ ভারতে, সেখানে স্বাধীনতার পর থেকে তারা সেই ধারাবাহিকতাটা রক্ষণাবেক্ষণ করেছে, এখনো পর্যন্ত তারা নিয়ে গেছে। এমনকি রাজতন্ত্র চলে যাওয়ার পরে নেপালেও, সেখানেও গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতির মধ্যেও একটা পালাবদল সেখানে কিন্তু ঘটছে, সেখানে ঘটে যাচ্ছে। আমাদের এখানে সেটা হয়নি। এই গড়ছি, এই ভাঙছি, এই গড়ছি, এই ভাঙছি। এই মিলিটারি ডিক্টেটর না হলে পলিটিক্যাল ফ্যাসিস্ট চলে আসছে সামনে। তো সেখানে আপনি হঠাৎ করে একটা নতুন পদ্ধতি দিলে পরে এটা জনমনে হয়। আমি নিজেও অনেকটা কনফিউজ যে পিয়ার পদ্ধতি যদি হয়, তাহলে কি আমরা যারা ভোটার, আমরা কি আমাদের যে প্রতিনিধি হবে তাকে তো আমরা আগে থেকে চিনতে পারছি না। ভোটের আগের দিন পর্যন্ত যাচ্ছি না আমাদের প্রতিনিধি কে, এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। আমি এটা যে একটা অপ্রচলিত বা এটা যে একটা নেতিবাচক কোনো পদ্ধতি, সেটা আমি বলছি না। আমি বলছি যে হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করলে পরে এই মুহূর্তে সচল করে উপলব্ধির জায়গায় সবার উপলব্ধির মধ্যে আসবে কিনা, সেটা তো একটা কঠিন বিষয়। এখন নিউজিল্যান্ড এটা করেছে, ফ্রান্স করেছে, জাপান করেছে। দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানসিকতার পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কত ডেভেলপ। আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো ডেভেলপই করতে দেয়নি। এখন নিউজিল্যান্ডের যে পলিটিক্যাল কালচার, ফ্রান্সের যে পলিটিক্যাল কালচার, আর জাপানের যে পলিটিক্যাল কালচার, যদিও জাপানে কিন্তু 100% তারা আনুপাতিক নির্বাচনে যায়নি, হয়তো 35-37% সোফার আইনও, আমি যতটুকু জানি তাকে সম্পূর্ণ সেখানে আছে। এখন আপনারা বলতে পারেন যে নেপালে এই পদ্ধতি নিয়ে কিন্তু প্রচন্ড বিতর্ক ওখানে তৈরি আছে, চলছে, এখনো চলছে, এবং এইটা তারা কতটুকু রাখবেন কি রাখবেন না, এটা নিয়েও কিন্তু সেখানে একটা বড় ধরনের ডিবেট অব্যাহত রয়েছে। তো এশিয়ার মধ্যে তো এই দুটি দেশের আমরা দেখছি উন্নত দেশগুলো হতে পারে। উন্নত দেশের যে সামাজিক যে অবস্থান, গণতন্ত্রের যে ইতিহাস এবং ঐতিহ্য, আমি বলছি যে এই বিভিন্ন চেতনার গণতন্ত্র না, এবং প্রকৃত চিরায়ত গণতন্ত্র, এবং আমি যদি বলি ক্লাসিক্যাল ডেমোক্রেসি, যেটা আমরা ধ্রুপদী গণতন্ত্র বলছি, তার যে অব্যাহত যাত্রা, সেখানে এটা সম্ভব। আর আমাদের তো গণতন্ত্র প্রতিষ্ঠাই আমরা করতে পারিনি। সেইখানে আবার এর মধ্যে যদি আপনি আনুপাতিক পদ্ধতি নিয়ে আসেন, এটা কি পরবর্তী পর্যায়ে রাজনৈতিক স্ট্যাবিলিটি, অনেকে বলেছেন, এই স্ট্যাবিলিটি না আসলে আরেকটা ফোর্স কোন দিক দিয়ে এসে এটা কোথায় একবারে ধুলার সাথে মিটিয়ে দিতে পারে। আমি যেটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার যে কথাটি আমি বললাম, সেটি হতে পারে। বরং আমরা যেটিতে অভ্যস্ত সেটাকে আমরা আগে প্রতিষ্ঠা করি, এটার কিছুটা পালাবদল ঘটুক, এটার ধারাবাহিকতা কিছুটা এগিয়ে যায়, তারপরে আমরা আস্তে 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 মানুষের সাথে সচেতন করে আমরা যে পিয়ার পদ্ধতি, সেই পিয়ার পদ্ধতি সেটা নিয়ে আসা যেতে পারে। আমি এখানে বসে বসে বলছিলাম অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু বাস্তব কথাটি এটিতে নাই। একজন যদি কেউ জেতেন, আরেকটি দল সেদিন থেকেই
নির্বাচন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে যে প্রাতিষ্ঠানিকীকরণের যে প্রক্রিয়া সেটাই বন্ধ করে দেয়।